আজকের ভিডিওটি মেয়াদ উত্তীর্ণ মানুষদের জন্য, অর্থাৎ যাদের বয়স 60+ বা 60 বয়স, তাদের সম্পর্কে কিছু আলোচনা। তবে বিষয়টা যে শুধু তারাই শুনবে তা নয়, যাদের বয়স 15 তাদের কাছেও বা 25 বা 35 বা 45 বা 55 সবার কাছেই সমভাবে গুরুত্বপূর্ণ। কেন? যে সবাইকে এই বয়সে পৌঁছাইতে হবে। অবশেষে এই বয়সের গেট দিয়ে আপনাকে মৃত্যুর দ্বারে পৌঁছাইতে হবে। আর যদি আনটাইমলি ডেথ বা অকাল মৃত্যু, সেটা ভিন্ন কথা। এখন আমরা মূল আলোচনায় আসি। একটা মানুষের বয়স যখন 60-এর অধিক হয়, তখন তার জীবনটা কেমন হয়, তার চিন্তার জগৎটা কেমন, তার কর্মের জগৎটা কেমন, এই বিষয় নিয়ে আমরা কিছুটা আলোকপাত করব। একটা মানুষের বয়স যখন 60 হয়, 60 ঊর্ধ্ব হয়, 60 হতে পারে, 70 হইতে পারে, 80 হইতে পারে, 90 বা 100 বা ততোর্ধ্ব, তখন মানুষের মনের গতি এবং ক্রিয়াটা কেমন? মূলত এই সময় মানুষ, তাদের আর চা পাওয়ার কিছু থাকে না। তাদের কারো হয়তো স্ত্রী বিগত অথবা স্ত্রী জীবিত, আবার মহিলাদের ক্ষেত্রে হয়তো স্বামী জীবিত অথবা স্বামী বিগত। মহিলাদের ক্ষেত্রে স্বামী বিগত হওয়ার সম্ভাবনাটাই বেশি, কারণ আমাদের দেশে বা সর্বক্ষেত্রেই অনেক সময় স্বামী স্ত্রীর বয়সের ব্যবধান 15 হয়ে থাকে, 20 হয়ে থাকে। সুতরাং স্ত্রীর বয়স যদি 60 বছর হয়, সেক্ষেত্রে স্বামীর বয়স 80-তে পৌঁছাবে। তবে 80 পর্যন্ত পৌঁছানো পুরুষের সংখ্যা নিতান্তই কম। সুতরাং আমরা পুরুষদের ক্ষেত্রেই সাধারণত ঠিক তার উল্টো, স্ত্রী যদি বয়সে 20 বছরের ছোট হয়, তাহলে তার স্ত্রীর বয়স 40 থেকে শুরু, আস্তে আস্তে আরও বাড়বে, হয়তো 45, 50, 55 সমবয়সে অনেকে বিবাহ করেন। মূল কথা হলো যে এ বয়সে সবারই হয়তো কারো সন্তান বড় হয়ে গেছে, অথবা সন্তানের অলরেডি সন্তান জন্মগ্রহণ করেছে, অর্থাৎ তারা কেউ নানা বা নানি বা দাদা বা দাদি এই পর্যায়ে চলে গেছে। সেক্ষেত্রে তাদের সন্তানদের কাছে কী চাওয়া পাওয়া থাকতে পারে? যদি সলভেন্ট ফ্যামিলি হয়, জাস্ট সম্মান, শ্রদ্ধা, ভালোবাসা, গুরুত্ব প্রদান। এ বয়সে ছোটোখাটো কথাতেই অন্তরে আঘাত লাগে। সুতরাং এই বয়সটা তখন তাদের করণীয় হলো দুনিয়ার থেকে তাদের এক্সপেকটেশনটা কমায় আনা, অর্থাৎ পৃথিবীর কাছ থেকে তাদের চাহিদা কমিয়ে আনতে হবে। নিজের মধ্যে কনসেন্ট্রেশন করতে হবে। আমরা একটা বিষয় সবসময় মাথায় রাখবো, আমরা কে, আমরা কোথায় আছি, কোথা থেকে এসেছি এবং কোথায় যাব। সুতরাং ষাটোর্ধ্ব ব্যক্তিদের জন্য এই প্রশ্নটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এই সময়ের মধ্যে ষাটোর্ধ্ব ব্যক্তিদের মোটামুটি আমরা কে, এটার প্রশ্ন যদি অমীমাংসিতও থাকে, কোথা থেকে এসেছি এটার প্রশ্ন যদি অমীমাংসিত থাকে, আমরা কোথায় চলে যাব এটার প্রশ্ন যদি অমীমাংসিত থাকে, ব্যক্তি টু ব্যক্তি যদি পার্থক্য করেও, কিন্তু যেতে যে হবেই এবং খুব শীঘ্রই, খুবই নিকটবর্তী, এ ব্যাপারে কারো কোনো দ্বিধাদ্বন্দ্বের অবকাশ থাকার কোনো উপায় নেই। এবার সুতরাং যে অবস্থাতেই থাকুক, সবাইকে এই প্রশ্নগুলো সেই সময় তাকে বেশি চর্বণ করতে হয়, রিয়ালাইজ করতে হয়, উপলব্ধি করতে হয়, এবং তার জন্য করণীয় নির্ধারণ করতে হয়। তার অতীত কর্মফল তাকে হিসাব নিকাশের মধ্যে আনতে হয়।
সারাটা জীবন সে আদর্শের উপর প্রতিষ্ঠিত যদি থেকে থাকেন, তবে তার জন্য সেই সময়টা অতিশয় শ্রান্ত, ক্লান্ত, কিন্তু একটা অপরিসীম ভালো লাগার মধ্যে সে বাস করতে থাকে। আর যদি তার অতীত কর্মটা নিতান্তই বৎকার, খারাপ হয়ে থাকে, তবে ধরে নিন যে নিতান্তই অনুশোচনায় দগ্ধ হয়ে পরিতাপ এবং একটা অজানা ভীতি এবং আতঙ্ক নিয়েই তাকে বাস করতে হয়। সে যত বড় পাষণ্ডই হোক আর যত বড়ই অমানুষ হোক। এরপরে ষাটোর্ধ্ব ব্যক্তিদের বিষয়টা হলো যে যতদিন তারা বেঁচে থাকবেন তাদের স্বাস্থ্য পরিচর্যার বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাদেরকে টেক কেয়ারের মানুষের সংখ্যা কিন্তু কমতে থাকে। তারা যেমন নিঃসঙ্গ হয়ে, যদি তারা বৃদ্ধাশ্রমে গিয়ে থাকে সেটা ভিন্ন এক চিত্র, কিন্তু যদি বৃদ্ধাশ্রমে না গিয়ে সন্তান বা নাতির কাছে যদি তারা জীবন কাটাইতে থাকে, তবে সেই জীবনটাও কিন্তু এক ভিন্ন চিত্র। অর্থাৎ সে যদি বিছানায় পড়ে যায় তবে খুবই একটা ভয়াবহ অবস্থা তৈরি হবে। সুতরাং তাকে স্বাস্থ্যের ব্যাপারে অত্যন্ত সতর্ক হতে হবে যাতে কোনোভাবেই বিছানাগত না হন, এবং তার মনোজগৎটাকেও অনেক বেশি কনসেন্ট্রেটেড করে নিতে হবে, ফোকাস অন ইয়োর সেলফ, অর্থাৎ নিজের ভিতরে তাকে তার ওন সেলফের মধ্যে আস্তে 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 গুড়াই নিতে হবে। সারাটা জীবন সে নাটাই উড়িয়েছে, নাটের দড়ি শুধু ছেড়েই গেছেন, এখন আকাশের সীমানা ছুঁয়ে গেছেন, এখন সেই নাটাইটাকে গোটায় আনার সময়। তৃতীয়ত এর পরের বিষয়টি হলো যে তার ধর্মকর্মের বিষয়টি অতিশয় মনোযোগী হওয়াটা অতি জরুরি। কারণ যেতে তো হবেই, যেতে নাহি দিব তবু যেতে দিতে হয় হাই, তবু চলে যায়, যেতেই দিতে হবে, যেতেই হবে। সুতরাং এটার জন্য আমাদের প্রিপারেশনটা নিতেই হবে। সেই প্রিপারেশনের আমি আমার এক রুগীর ব্যাপারে বলি। ওনার সার্ভাইকাল ক্যান্সার। উনি লাস্ট ট্রিটমেন্ট আমার কাছেই করতে আসছিলেন। অত্যন্ত স্রাব বের হতো তার, অনেক দুর্গন্ধযুক্ত একটা ঘরে মানুষ থাকাটা দায়ী থাকত, এবং প্রচণ্ড যন্ত্রণা ও চিৎকারে সে সবসময় চারিদিকে অস্থির করে রাখত। অনেক সময় আমি যখন তাকে রুগী ভিজিটে যাইতাম, সে রীতিমতো আমাকেও অনেকে বকাঝকা করতো, কারণ সে ছিলেন আমার মায়ের ছোটোবেলার খেলার সাথী। সেই সূত্রে সে অনেক অধিকারই প্রয়োগ করত। তাকে আমি শুধু একটাই কথা বলেছিলাম, সেই যাওয়াটা যেন ভালো হয়। তিনি বাস্তবতা বুঝেছিলেন, কিন্তু আমার পরে অত্যন্ত রাগান্বিত হয়েছিলেন আমার এই কথাটাই। কিন্তু কথাটার মর্ম হলো এই, তাকে তো চলে যেতেই হবে, আমি জানি, খুব শর্ট টাইমে। কারণ তার ক্যান্সারের শরীরে এমনভাবে তাকে ছেঁকে ধরেছিল, সেখান থেকে ফেরার আর কোনো অক্টোপাসের মতো চারিদিকে পুরো শরীরটাকেই তাকে আক্রান্ত করে ফেলেছিল। আর বরং চলে যাওয়াটাই তার জন্য সুখকর ছিল। সে অনেকবার সুইসাইডের চিন্তাও করতো যন্ত্রণায়, আল্লাহর কাছে মৃত্যুর কামনা করত। অনেক সময় ওষুধও খেতে চাইতো না, যাতে সহজেই মৃত্যুটা হয়ে যায়। এবং শেষ পর্যন্ত তার মৃত্যু হলো। সুতরাং এই বাস্তবতাটা সে নিজেও জানে যে সে মারা যাবে, এবং বলেও সে রীতিমতো বলতো যে কে তার দাফন করাবে, কোথায় দাফন হবে ইত্যাকার বিষয়।
কিন্তু তারপরেও আমরা জিনিসটা মেনে নিতে পারি না, রিয়েলিটিটা আমরা মেনে নিতে পারি না। রিয়েলিটিটা বড়ই কঠিন। যার এই রিয়েলিটিটা যার জীবন আসে সেই বুঝে সেটা কত বড় বিভৎস একটা পরিস্থিতি, একটা হৃদয় বিদারক পরিস্থিতি একটা। তবে এক্ষেত্রে যারা নেককার মানুষ, ইবাদত গুজারি, তারা তার স্রষ্টার সান্নিধ্যে যাওয়ার জন্য উদ্গ্রীব থাকে। দুনিয়া থেকে তারা আস্তে আস্তে নিজেদেরকে পুরোটাই গুটিয়ে নেয়। তারা রাত্রি 3:30 পর্যন্ত সময় তাহাজ্জুদ শুরু করে। মুসলমান যারা রাত্রে 3:30টায় তাহাজ্জুদ শুরু করে, তারপর ফজরের নামাজের শেষে দীর্ঘ সময় তেলাওয়াত শেষে আবার বিভিন্ন আরও কিছু নামাজ আছে তারা আদায় করে। এভাবে সারাটা দিন তারা তসবিহ, তাহলিল, মোরাকাবা, 12 তসবিহ, 6 তসবিহ, দুরূদ, জিকির, বিভিন্ন ধরনের ইবাদতের ভিতরে তারা নিজেদেরকে চূড়ান্ত রূপে প্রস্তুতি নেয়। মূলত এরাই সর্বাপেক্ষা ভাগ্যবান। এই ষাটোর্ধ্ব ব্যক্তিদের আরেকটা বিষয় হলো তাদের পরিচিতি কমতে থাকে, অর্থাৎ সমবয়সী কমতে থাকে। চারিদিকে শুধু নতুনের জয়গান, যেদিকে তাকাই শুধু নতুনের জয়গান। ষাটোর্ধ্ব ব্যক্তির সংখ্যা খুবই কম তাদের, এবং তারা যে তাদের মনের কথা কাউকে কিছু বলবে, গল্প করবে, সেটাও সম্ভব নয়। রেস্তোরাঁয় চায়ের টেবিলে বসবে সেই সুযোগটাও নাই, কারণ নতুনেরা আগেই সমস্ত টেবিলগুলো দখল করে বসে আছে। কেউ হয়তো ধূমপান করছে, কেউ চা খাচ্ছে, কেউ হুল্লোড় করছে। সেখানে ষাটোর্ধ্বদের যাওয়া নিষেধ। রক স্টারদের মতো পোশাক পরিধানেরও কোনো সুযোগ ষাটোর্ধ্বদের নেই। মুখে দাড়ি, সাদা দাড়ি, মাথায় টুপি, পাঞ্জাবি পাজামা, এই হলো ষাটোর্ধ্বদের বেশভূষা। তারপরে শরীরের ডেইলি নিউজগুলো বাড়তেই থাকে, অর্থাৎ শরীরের বিভিন্ন রোগ ব্যাধি নিয়মিতভাবে আসতেই থাকে। এর ষাটোর্ধ্বদের আরেকটা মনোকষ্ট হলো অর্থ সংকট। তাদের তো ইনকাম সোর্স থাকে না, তারা নিতান্তই নিজ ভূমে পরবাসী হয়ে যায়। বলে আমার গোষ্ঠী আমার চাও আমারে কয় মেও। এটা একটা 80 দশকের সিনেমার ডায়লগ। অর্থাৎ আমার বাচ্চা, আমার সন্তান আমাকেই ভৎসনা করে, চোখ রাঙানি দেয়। আমার গোষ্ঠী আমার চাও আমারে কয় মেও। ষাটোর্ধ্বদের জন্য এই বিষয়টা অত্যন্ত বাস্তবতা রূপে আত্মপ্রকাশ করে। আমি আমার চিকিৎসা জীবনে দেখেছি অনেককে বিনা চিকিৎসায় মরে যেতে। যেমন আমি একটু আগেই যে মহিলার কথা বললাম, সার্ভিক্যাল ক্যান্সার, তার সন্তান তার মৃত্যুকালীন সময়েই 5 তলা বিল্ডিংয়ের ফাউন্ডেশন দিয়ে অলরেডি 2 তলা কমপ্লিট করলো। অথচ তার মায়ের মৃত্যু হলো অনেকটা বিনা চিকিৎসায়, অনাহারে। মানে উনি আমাকে অনেক কথা শেয়ার করে গেছেন। বলে আমার ছেলের বইয়ের কসমেটিক্স লাগে মাসে 6,000 টাকার, আর আমার ভরণ পোষণের জন্য 6,000 টাকা আমার জুটে না। আমাকেও অনেক ক্ষেত্রে তাকে বিনামূল্যে চিকিৎসা করতে হয়েছে। লাস্ট ভিজিটে ওনার সাথে আমার যে লাস্ট ভিজিট, আমাকে 1,000 টাকা বের করে দিল, আমি টাকাটা ফেরত নিলাম। আমি বললাম আপনার ছেলেদের সাথে কথা না বলে আমি আর টাকা নিতে পারবো না, কারণ তারা ট্রিটমেন্টটা কন্টিনিউ করবে কিনা আমি তাদের কাছ থেকে জানতে চাই। তারপরে তার সঙ্গে আমার আসলে আর
পরবর্তীতে তারা আবার অন্য কোথাও চলে গেল অথবা ট্রিটমেন্ট একেবারেই বন্ধ করে দিল এবং খুব বেশি দিন আর বাঁচে নেই। আমাকে অনেক ডাকছিল, আমি যাইনি, কারণ মহিলার সামনে যে আমি দাঁড়াবো তার সঙ্গে তো ঘন্টার পর ঘন্টা অনেক কথা হয়েছে, তার জীবনের কথা। এই হলো কথা। সুতরাং ষাটোর্ধ্ব ব্যক্তিদের, তার বয়স হবে কত, 70 হবে, যারা অর্থাৎ ষাটোর্ধ্ব ব্যক্তিদের জীবনটা বড়ই বেদনা বিধুর। খুব কমই ভাগ্যবান রয়েছেন যারা প্রপার কেয়ারিং এর মধ্যে থাকেন, ভালোবাসার মধ্যে থাকেন, সন্তানদের শ্রদ্ধা ভালোবাসায় যাদেরকে আগলে রাখে, সংখ্যা খুবই কম। সুতরাং যে পরিস্থিতি হোক, ষাটোর্ধ্ব ব্যক্তিদের মোটামুটি করণীয় যে চূড়ান্ত প্রস্তুতিটা গ্রহণ করা, প্রস্তুতি নিয়ে নেওয়াটাই ভালো। আর আমি শুরুতেই বলছি, যাদের বয়স 15, 25, 45, তাদেরও জীবনের প্রতিটি পরতে প্রস্তুতিটা নিতে হবে 60-এর। কারণ 60-এর পূর্বে কারোর জীবনই খারাপ যায় না। একটা যে বেকার, তার জীবনও খারাপ যায় না, সে কোনো না কোনোভাবে তার দিন গুজার করে। একটা 15 বছরের বাচ্চা এসএসসি পরীক্ষার্থী, বাবা মায়ের উপর দিয়ে বাবার হোটেলে দিব্যি চলে যায় এবং বীর পুরুষের মতো বা বীর দর্পে তার জীবন কাটে। তার বয়স যখন 25 হয়, সে অলরেডি ইউনিভার্সিটি বা লেখাপড়া কমপ্লিট করে জবে ঢুকে যায়। এই মুহূর্তগুলো তাদের চিন্তা করতে হবে যে আমার বয়স 60 হবে। তো এখানে তাদের দুটো করণীয়। একটা হলো যারা ষাটোর্ধ্ব তাদের সঠিক কেয়ার করা, সম্মান করা, তাদেরকে উপলব্ধি করা এবং তাদের জীবন পর্যবেক্ষণ করা যে একসময় তাদেরও এই বয়সে আসতে হবে। দ্বিতীয়ত একটা সেভিংসের ব্যবস্থা করা, অর্থাৎ অর্থ থাকলে আপনি আয় রাখতে পারবেন, কেয়ার গিভার যারা আছে তাদের রাখতে পারবেন, উন্নত চিকিৎসার ব্যবস্থা করতে পারবেন। ষাটোর্ধ্ব ব্যক্তিদের অনেক উন্নত মানের খাদ্য দরকার হয়, তাদের মেটাবলিজম সিস্টেমটা অনেক লুজ হয়ে আসে, তাদের শরীরে অনেক খাদ্য লাগে, অনেক পুষ্টি লাগে। সুতরাং অনেক অর্থ সম্পদেরও ব্যবস্থা করতে হবে। যারা 15 তাদেরকে বলছি, যাদের 25 তাদেরকে বলছি, জীবনের কোনো মুহূর্তটাই নষ্ট করা যাবে না। জীবনের প্রতিটা মুহূর্ত কাজে লাগাতে হবে এবং এগিয়ে যেতে হবে। জীবনের প্রত্যেকটা স্টেজেরই আলাদা আলাদা গুরুত্ব রয়েছে, করণীয় রয়েছে। আমি আজকে শুধু 60+ যাদের, তাদের জীবনের করণীয় নিয়ে আলোচনা করলাম। সবাই ভালো থাকবেন।